তোমাদের সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আমার নাম শুভনীল পাল। আজকে আমরা শুরু করতে চলেছি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা। ওকে, এটা ক্লাস 12 চ্যাপ্টার। লিখে নিই এটা। এতদিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে আমার একটা পরীক্ষা ছিল, তার জন্য। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারটা শুরু হবে তোমাদের কুলম্বের সূত্র দিয়ে। তোমরা কুলম্বের সূত্র এর আগেও পড়েছো, বিভিন্ন ধরনের মিম হয় সেটাও দেখেছো। আশা করছি তোমাদের মনে থাকবে। ফার্স্ট কি আমাদের কুলম্বের সূত্র। ওকে, কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্র হচ্ছে, প্রথম কথা বলে দিচ্ছি কুলম্বের সূত্রটা কি। কুলম্বের সূত্র আমাদের কাজে লাগে হচ্ছে কোনো আকর্ষণ আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল যে বোঝায় ওটার জন্য। ঠিক আছে, তো কুলম্বের সূত্র আমাদের কি, সেটা হচ্ছে দুটি বিন্দু আধান আছে। ওকে, দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। ওকে, দুটো বিন্দু আধান আছে, দুটো বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হচ্ছে, সেই আকর্ষণ বল এবং বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে। ঠিক আছে, বলে দিচ্ছি। দুটো বিন্দু আধান আছে, এটা একটা আধান, এটা একটা আধান, ধরছি এটা Q1, এটা Q2 আধান। ওকে, এই দুটোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল হচ্ছে, আমি ধরে নিচ্ছি এদের মধ্যে দূরত্বটা হচ্ছে r। ওকে, কি এদের মধ্যে দূরত্বটা হচ্ছে r। এদের মধ্যে একটা বল আছে, ধরি এটা এখানটা F বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, F বল প্রযুক্ত হচ্ছে, যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো বল হতে পারে। ঠিক আছে, তা F বল প্রযুক্ত হচ্ছে। তো আমি বলতে পারি দুটো বিন্দু আধান আছে, দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, তাই তো, কি আকর্ষণ বা বিকর্ষণ বল, এই দুটো আধানের মধ্যে যদি এটা প্লাস এটা মাইনাস হয় তাহলে কি হবে, সেই মনে হচ্ছে ওই কনসেপ্টে যেটা পড়িয়েছিলাম আগের ক্লাসে। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নাও। কি বলেছিলাম, যে যদি প্লাস হয় যদি মাইনাস হয় তাহলে দুটোর মধ্যে কি হবে, আকর্ষণ হবে, যেরকম ভাবে তোমার আর তোমার গার্লফ্রেন্ডের মধ্যে হয়। ঠিক যদি দুটো সেম আধানের হয়ে যায়, ধরো তোমার আর তোমার গার্লফ্রেন্ডের মধ্যে সেম ইগো হয়ে গেল, তোমরা বললে না আমি আমি ওর কথা শুনছি, তা ও কেন আমার কথা শুনবে না, এই কথা শুনে তুমি তোমার মধ্যে একটা ইগো হয়ে গেল, ওর মধ্যে একটা ইগো হয়ে গেল, দেখবে তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলছো না, মিশছো না, সরে যাচ্ছ নিজেদের কাছ থেকে। তো এরকমই জিনিসটা, যদি দুটো সেম আধানের হয় তাহলে কি হবে, বিকর্ষণ হবে। যদি দুটো বিপরীত আধানের হয় তাহলে কি হবে, আকর্ষণ হবে। ঠিক আছে, তো দেখো, বুঝতে পারছো? দেখো বলছে দুটো বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটো বিন্দু আধান আছে, এটার মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আছে, এফ মানে কি, এফ মানে আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। দুটো বিন্দু আধান আছে, দুটো বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হয় সেটি কি হয়, আধান দুটির গুণফলের সমানুপাতিক। দুটো যে আধান, দুটো আধানের গুণফল Q1 Q2, দুটো আধানের গুণফলের কি সমানুপাতিক। এটা কি চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা বাড়বে। ঠিক আছে, ঠিক আছে, তো সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই লাইনটা পড়ো, আর দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। এখানে দূরত্ব কত আছে, আর, তাহলে আমি বলতে পারি আবার F প্রপোর্শনাল টু 1/r বর্গ r স্কয়ার। তা বুঝেছো, দুটো কন্ডিশন, আধান দুটি গুণফলের সমানুপাতিক বলের সঙ্গে আর দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক বলের সাথে। বা দুটোকে যদি আমি জুড়ে দিই
দুটোকে জুড়ে দিলে F proportional to Q1 Q2 by R square, এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। ঠিক আছে, এটা কি আমাদের কুলম্বের সূত্র। তো বুঝতে পারলে জিনিসটা, যে দুটো বিন্দু আধান আছে, দুটো বিন্দু আধানের আকর্ষণ বল ও বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো এটা তো হলো। এবার তো আমার এখানে একটা সমানুপাতিক চিহ্ন এসছে, এই যে সমানুপাতিক এই চিহ্নটা এসছে, তাই তো? সমানুপাতিক চিহ্ন উঠলে আমাদের কি আছে দেখো তো। সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠাই, এটা কে আসবে না, একটা সমানুপাতিক ধ্রুবক আসবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে সমানুপাতিক ধ্রুবক আসলো, তাহলে Q1 Q2 বাই R স্কয়ার। এই কেটা মানে এটা যে এটা কি, এটা হচ্ছে কি বলে সমানুপাতিক কি ধ্রুবক না? তো এটা যদি সমানুপাতিক ধ্রুবক হয়, এটা যখন উঠবে এটাকে তো ওঠাতে হবে। মানে এটা কি হয়, কেটা এসআই পদ্ধতিতে হয়ে যায় কে ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন এপসাইলন, আর সিজিএস পদ্ধতিতে কে ইকুয়ালস টু 1। ঠিক আছে, এসআই পদ্ধতিতে কি হয় 1/4 পাই এপসাইলন হয়ে যায়, আর সিজিএস পদ্ধতিতে এটা হয়ে যায় 1। ঠিক আছে, তা আমার দুটো কন্ডিশন পেলাম এখান থেকে। কি লিখতে পারি যদি এসআই পদ্ধতিতে লিখি, F ইকুয়ালস টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট R স্কয়ার, বা তুই এরকম ভাবে লিখতে পারিস কি ফার্স্টে লিখবি 1/4 পাই এপসাইলন। ওকে, এটাই মনে রাখবি, এই যে এইটুকু টার্ম, ওকে এইটুকু টার্ম কিন্তু কনস্ট্যান্ট। ওকে, এটা কখনো পাল্টায় না। 1/4 এইটুকু টার্ম হচ্ছে কনস্ট্যান্ট। আর এদিকে তুই লিখতে পারিস গুণনীয় আকারে Q1 Q2 বাই R স্কয়ার। তুই সিজিএস এ লিখিস F ইকুয়ালস টু 1 হয়ে যায় কে, তাহলে কে লেখা দরকার নেই, Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারলি? চলো, ও সরি একটুখানি ভুল হয়ে গেল, এই সিজিএস পদ্ধতিতে এটা না 1/কাপ্পা হয়ে যায়, 1/কাপ্পা। ঠিক আছে, তাহলে আর বায়ু মাধ্যমে যদি থাকে তাহলে এটা 1 হয়ে যায়, যদি বায়ু মাধ্যমে থাকে। ঠিক আছে, তো সিজিএস পদ্ধতিতে যদি লিখিস, এই বায়ু মাধ্যমের ব্যাপারটা আমি বলে দিচ্ছি পরে, শুধু মনে রাখবি এসআই পদ্ধতিতে কি হয় 1/4 পাই এপসাইলন নট, আর সিজিএস পদ্ধতিতে 1/কাপ্পা হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বায়ু মাধ্যমে দিয়ে দেয়, সিজিএস পদ্ধতিতে কোনো অঙ্ক দিলে ওটা 1 করে নিতে হয়। ঠিক আছে, তাহলে F ইকুয়ালস টু 1/কাপ্পা ইন্টু Q1 Q2 বাই কি R স্কয়ার, ঠিক মতো বললো না? ঠিক আছে, R স্কয়ার এটা হলো। তো এইটুকু কি বুঝতে পেরেছিস? আশা করছি সব বুঝতে পেরেছিস এইটুকু। এবার আমি বলছি এই যে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন, তাই তো 1/4 পাই এপসিলন, এটাকে কি বলা হয় এপসাইলন। ওকে, বা এপসিলন, এইটা মানে কি, এই এপসিলনটা মানেটা কি, 4 পাই এর তুই মান জানিস। এবার এপসিলন একটা কনস্ট্যান্ট টার্ম, এটারও মান দিয়ে দেওয়া থাকে। এবার যদি ধর বলে দেয় যে এপসিলনটা রয়েছে বায়ু মাধ্যমে, ঠিক আছে, বলেছে এইটা পুরোটা, বলছে যে একটা কনস্ট্যান্ট টার্ম। ওকে, এবার বলছে যে তুই যেটা প্রয়োগ করছিস, যে আধান দুটো রয়েছে, এই আধান দুটো কোথায় রয়েছে, বায়ু মাধ্যমে। মানে কি, তুই এইটাকে যদি একটা বক্সের মধ্যে রেখে আধান দুটোকে কাজ করি, সেটা এই বক্সের একটা মাধ্যম, এই বক্সের একটা মাধ্যম, এর ক্ষেত্রে এই এপসাইলনের মানটা আলাদা হবে, এবং বায়ু মাধ্যমে একটা কনস্ট্যান্ট মান দিয়ে নেয়, সেটা এখানটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তা এইটুকু বুঝতে পেরেছিস, আমি এই ব্যাপারটা পুরো বলছি, একবার এইটুকু বুঝতে পেরেছিস কিনা কমেন্টে জানাস। আচ্ছা, আমরা কি পেলাম, আমরা পেলাম 1/4 পাই
এপসাইলন। এই জিনিসটা কি, কেন আসবে? আর যাও বা 1/4 বুঝলাম, আমরা এটা কনস্ট্যান্ট বুঝে গেছি যে এটা ধ্রুবক রাশি, এটা বুঝতে পারলাম, কিন্তু এই এপসাইলনটা যে আসলে এটা কি জিনিস, এটাকে কি বলে? এটা আসলে তড়িৎ ভেদ্যতা, একে বলা হয় তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। ওকে, এটাকে বলা হয় পারমিটিভিটি। এবার যদি এক কথায় বলতে যাস, এক কথায় মনে হচ্ছে তুই যেখানটা এক্সপেরিমেন্টটা করছিস এটা কোন মাধ্যমে রয়েছে। ঠিক আছে, ধর একটা বক্সের মধ্যে রেখেছিস, দুটো আধানকে একটা বক্সের মধ্যে রেখেছিস, এটাও তো একটা মাধ্যম। হ্যাঁ, একটা একটা জল আছে একটা জিনিসের মধ্যে, তুই এই জলের মধ্যে দুটো আধানকে রেখেছিস, এটাও একটা মাধ্যম। এবার কেসটা হচ্ছে, তোকে বললাম এই দুটো একটা মাধ্যম, ঠিক আছে, এই দুটো মাধ্যমেরই কি হয়, এই দুটো মাধ্যমেরই আলাদা আলাদা মান থাকে। ঠিক আছে, এই এপসিলনের মানটা আলাদা থাকে। তো অত কিছু জানার দরকার নেই, শুধু মনে রাখবি এপসিলন মানে হচ্ছে একটা মাধ্যম। এবার যদি তোকে বলে যে আমরা এক্সপেরিমেন্টটা করছি বায়ু মাধ্যমে, অঙ্কে বলে দেয় যে বায়ু মাধ্যমে রয়েছে না অন্য কোনো মাধ্যমে রয়েছে, অন্য কোনো মাধ্যমে থাকলে এর মানটা আলাদাভাবে দিয়ে দেয় আমাকে। যদি বায়ু মাধ্যমে থাকে, বায়ু মাধ্যমে এর মানটা কনস্ট্যান্ট হয়। কি হয় মানে কনস্ট্যান্ট, মানে এই মানটা জানা আছে, মানে এমনি কনস্ট্যান্ট যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। তা যখন বায়ু মাধ্যমে বলবে, যখন কি বলবে, বায়ু মাধ্যম, ঠিক আছে, বায়ু মাধ্যমে বলবে, তখন এইটাকে এইরকম না লিখে তখন একটা নট লিখতে হবে। এটাকে কি বলা হয়, এপসিলন নট। ওকে, কি বলা হয়, এপসিলন নট। এর মান হয়ে যায়, তখন 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, 8.854 ইন্টু 10⁻⁻12। এই জিনিসটাকে এমন ভাবে মনে রাখবি, রাত 3টের সময় যদি কেউ জিজ্ঞেস করে তোকে উঠিয়ে যে এপসিলন নটের মান কি, তখন যেন তুই বলতে পারিস। কারণ এই জিনিসটা কোনো কোনো সময় বলা থাকবে, কোনো কোনো সময় বলা থাকবে না, কিন্তু অঙ্কে এটা লাগবে, সেই বুঝে এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, এপসিলন নট বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আমাদের হয় 8.854 ইন্টু 10⁻12। ওকে, তো আমরা এটা বুঝলাম পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা মানে কি। ওকে, যে এটা একটা মাধ্যম। ওকে, এটা একটা মাধ্যম, তাই এটা বলা, এটা একটা মাধ্যম, মানে জিনিসটা কোন মাধ্যমে করা হচ্ছে, বায়ু মাধ্যম, জল মাধ্যম বা যে কোনো মাধ্যম হতে পারে। ঠিক আছে, সেটা বলা থাকে বইতে। এবার কথা হচ্ছে, আমি তো বললাম যে এপসিলন নটের এই এই পুরো মানটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট মান। তা বায়ু মাধ্যমে হলে এটা হবে এপসিলন নট। এবার যদি বলে বায়ু মাধ্যমে পুরোটা রয়েছে, বায়ু মাধ্যমে এক্সপেরিমেন্ট হচ্ছে, তাহলে এই পুরোটার মান তখন বের করা যায়। কি বের করা যায়, ধর বায়ু মাধ্যমে বললো এক্সপেরিমেন্ট হচ্ছে, তাহলে আমার এই পুরোটার মান কি হবে, 1/4 ইপসিলন নট, তাই তো, 1/4 ইপসিলন নট। এটার মান তখন হয়ে যায় 9 ইন্টু 10⁻9। ঠিক আছে, এটার মান হয়ে যায় 9 ইন্টু 10⁻9। এটাও কি বললাম, এটা এমন ভাবে মনে থাকে যেন রাত 3টের সময় যদি কেউ উঠে তোকে জিজ্ঞেস করে যে বায়ু মাধ্যমে এই পুরোটার মান কত আছে, তখন তুই বলতে পারবি কত, 9 ইন্টু 10⁻9। ওকে, তো হলো এটা। তো দেন পরের জিনিসটা যাওয়া যাক আমাদের। এবার তোরা বলতে পারিস যে আচ্ছা আমরা তো বুঝলাম এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁻9, এবার আমরা এটাকে লিখবো কি করে, ইকুয়েশনে। ধর আমার কাছে ইকুয়েশনটা আছে কি, F ইকুয়ালস টু 1/4 এপসিলন নট ইন্টু Q1 Q2 R স্কোয়ার। এপসিলন নট মানে এটা বায়ু মাধ্যমে রয়েছে। এবার এখানটায় এই মানটা বসাবো এই করে, এটাকে বসাতে হবে এরকম করে, 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 R স্কোয়ার। এটা দুটো আধান, এটা দূরত্ব, এই দুটোর মান তোকে দেওয়া থাকবে, আর এখানটা যা যা দেওয়া আছে সেটা করবি, করে সেখান থেকে তুই পেয়ে যাবি জিনিসটা, অ্যান্সার পেয়ে যাবি। হ্যাঁ, তো বুঝতে পারলি জিনিসটা। এবার আমরা যে কুলম্বের সূত্রটা পেলাম এর একক সম্পর্কে জানবো। ওকে,
আমরা কি সম্পর্কে জানবো? এর একক সম্পর্কে। The unit of Coulomb's law. ওকে, একক সম্পর্কে জানবো। আচ্ছা, তোরা একক মুখস্থ করবি না, আমি বলে দিচ্ছি। ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস, ফিজিক্স যদি পড়তে যাস, ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস তোর মুখস্থ করলে হবে না। মুখস্থ করলে কোনো কিচ্ছু মনে থাকবে না, কোনো কিচ্ছু না। সে তুই ফিজিক্সই বল বা ফিজিক্যাল সায়েন্সই বল, তোদের মুখস্থ করলে ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স মনে থাকবে না। সবসময় একটু নিজে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবি মুখস্থ জিনিসটাকে, বা মুছে দেওয়ার চেষ্টা করবি। কারণ এই জিনিসটা মুখস্থ তো কখন করবি? মুখস্থ তখনই করবি যখন একেবারে কোনো উপায় নেই। কিন্তু ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস, ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোকে উপায় বের করে দেয়। কেন বলছি উপায় বের করে দেয়? কারণ তুই যখন একক বার করবি, তুই সব কটা সংজ্ঞা জানিস, সংজ্ঞা থেকে জানিস তো তুই একক বানাতে পারবি। ওই যে দেখ, আমি কুলম্বের সূত্র বললাম, কুলম্বের সূত্র বললাম, দুইটি বিন্দু আধানের আকর্ষণ বল আর বিকর্ষণ বল। কি বলছে? দুটো বিন্দু আধান আছে। কি আছে? দুটো বিন্দু আধান আছে। এটা ধর, এটাও প্লাস আধান, এটাও প্লাস আধান। এদের মধ্যে আকর্ষণ হচ্ছে, এই বিকর্ষণ হচ্ছে। আর এটা যদি প্লাস আধান হয়, এটা যদি মাইনাস আধান হয়, এদের মধ্যে বিকর্ষণ হচ্ছে, এই আকর্ষণ হচ্ছে। আরে কি বলছি, যাই হোক, এটা যদি প্লাস আধান হয়, এটা যদি প্লাস আধান হয়, এদের মধ্যে কি হচ্ছে? বিকর্ষণ হচ্ছে। আর এটা যদি প্লাস আধান হয়, এটা যদি মাইনাস আধান হয়, এদের মধ্যে আকর্ষণ হবে। তাহলে তুই ভালোভাবেই বুঝতে পারছিস যে ফার্স্টে বলেছে দুটি বিন্দু আধানের আকর্ষণ বল বা বিকর্ষণ বল। দুটো বিন্দু আধান আছে, এদের মধ্যে কি একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল, যে কোনো একটা বল প্রযুক্ত হচ্ছে, তুই পেয়ে গেলি এখান থেকে এ। আর দুটো বিন্দু আধান Q1 Q2, তো কি বলছে? দুটি বিন্দু আধানের আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটো Q1 Q2 আধান, ওই দুটো আধানের গুণফলের কি সমানুপাতিক। আর কি আর দূরত্বের বর্গ। ওই দুটো আধানের মধ্যে দূরত্ব কত ছিল? আর দূরত্বের বর্গ মানে স্কোয়ার মানে পাওয়ারে, তাই তো? দূরত্বের বর্গের কি হয়? সমানুপাতিক, এই ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি কিন্তু সংজ্ঞা থেকে বের করে নিতে পারলাম জিনিসটা। ওকে, তা ইউনিটটাও সেরকম। দেখ ইউনিটটাও কিভাবে বের করবো জিনিসটা, দেখ সূত্র থেকে আমরা ইউনিট বানাতে পারবো। তাই বললাম যে ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা তোকে রাস্তা খুলে দেয়, মানে রাস্তা ইউজটা তোকে করতে হবে। রাস্তা মনে রাখার রাস্তা তোকে খুলে দিয়েছে সাবজেক্টটা। ফিজিক্স তোকে মনে রাখার রাস্তা খুলে দিয়েছে, বা তোকে সঠিক পথে যেতে হবে। ঠিক আছে, তো দেখা যাক। F equals to Q1 Q2, বা আমি বোর্ডে এসআই পদ্ধতিতেই লিখছি, 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার, তাই তো? আচ্ছা, আমাদের কুলম্বের সূত্র কি ছিল? 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, বাট আমাদের ইউনিট বের করা মানে কি? আমরা তো আর ফোর্সের ইউনিটটা বার করবো না, এখানে ইউনিট বের করবো আমরা কাল এই এপসাইলন। তার মানে মেন লিখবো এখানটায় তড়িৎ ভেদ্যতার একক। ওকে, কি লিখলাম? তড়িৎ ভেদ্যতার একক। ওকে, তা তড়িৎ ভেদ্যতার একক এখান থেকে কি করে বার করবো দেখ তো। তা দেখ, আমি পেয়েছিলাম F ইকুয়ালস টু, এখানে একবারেই লিখি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট R স্কয়ার, তাই তো? তাহলে আমি যদি এপসাইলন নটটাকে এদিকে দিয়ে দিই, তার F কে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এখানটা কি হবে? এপসাইলন ইকুয়ালস টু, বা এপসাইলন নটই লিখে দিচ্ছি, এপসাইলন। কখন এপসাইলন নট কখন এপসাইলন হবে বুঝতে পারলি তো? যে কোনো মাধ্যম হলে এপসাইলন হবে, আর বায়ু মাধ্যম হলে এপসাইলন নট হবে। তো এপসাইলন নট ইকুয়ালস টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন F ইন্টু R স্কোয়ার। ওকে,
1/4/ε0 কি টার্ম? কনস্ট্যান্ট টার্ম, এর কোনো একক হবে না। তাহলে আমি এখান থেকে বের করতে পারি এপসাইলন ইকুয়ালস টু q1। q এর একক হয় কুলম্ব, f এর একক হয় নিউটন, ফোর্সের একক মানে নিউটন, আধানের একক কুলম্ব, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ঠিক আছে, বুঝতে পারলি? তো এই তিনটে মনে রাখতে হবে এখানটায়। তাহলে দেখ তুই নিজেই বের করতে পারবি। দুটো আধান গুণ আছে, তাহলে কুলম্ব গুণ কুলম্ব, এইটা তো পুরোটা কনস্ট্যান্ট টার্ম, তাই পুরোটাই সরিয়ে দেবো, একক হয় না। আর এটা কি নিউটন ইন্টু মিটার, এটা স্কোয়ার আছে মিটার স্কোয়ার। তাহলে এপসাইলনের মান কি, তড়িৎভেদ্যতার মান কি, কুলম্ব স্কোয়ার মিটার -2, কুলম্ব স্কোয়ার মিটার -2 নিউটন ইনভার্স। এটা হচ্ছে তড়িৎভেদ্যতার বা একক। ওকে, তাহলে দেখ কঠিন কিচ্ছু না, শুধু তোকে বুঝে নিতে হবে। তড়িৎভেদ্যতার একক হলো, আমরা তড়িৎভেদ্যতার মাত্রা বের করব। ঠিক আছে, আজকে এই অবধি করাবো। পরের দিন থেকে মানে পরের দিন আমরা একক ধ্বনিতক আধান, তারপরে বাকি যে কনসেপ্টগুলো বাকি আছে এগুলো নিয়ে আমরা এগোবো। ঠিক আছে, আজকে একটু কুলম্বের সূত্র নিয়েই থাকুক সব কিছু। তাহলে দেখ এইটুকু বুঝতে পারলি তড়িৎভেদ্যতার একক, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এবার তড়িৎভেদ্যতার মাত্রা বা ডাইমেনশনাল। ওকে, তড়িৎভেদ্যতার মাত্রা। তো কি হবে তড়িৎভেদ্যতার মাত্রা কি হবে? আমরা এই সূত্রটা কি পেয়েছিলাম, এপসাইলন ইকুয়ালস টু, এরকম ভাবে কিন্তু যখন ফোনের মাধ্যমে তড়িৎভেদ্যতা বার করতে দেবে, বাকি সব ডিটেলস যদি দেওয়া থাকে তুই এখান থেকে তড়িৎভেদ্যতাও বার করে নিতে পারবি এই সূত্রটা দিয়ে। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে। তাহলে এপসাইলন ইকুয়ালস টু কি ছিল, q1 q2 বাই 4πε0 ইন্টু f ইন্টু r স্কয়ার। এবার আরেকটা কথা হবে, এখানটাও দেখ তুই এদের সূত্র জানলে তুই এদের মাত্রা বের করে দিতে পারবি। কি করে বার করতে পারবি দেখাচ্ছি। আমি ছোটবেলায় পড়েছিলাম q ইকুয়ালস টু it, তাই তো, q ইকুয়ালস টু it হলো f, f এর মাত্রাও পড়েছিলাম আমি m l স্কয়ার t টু দি পাওয়ার -2, তাই তো। f m l স্কয়ার t টু দি পাওয়ার -2, আর r এর মাত্রাও আমি জানি, আর তো দৈর্ঘ্যের মাত্রা কি হয় l, তাই তো। তো যদি এপসাইলন এর মাত্রা হবে, এপসাইলনের মাত্রা বার করি, তাহলে এটা কি হয় দেখ তো, it ইন্টু it বাই ফোর্স কি হয়, ফোর্সের মাত্রা হয় হচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -2, সরি l স্কয়ার কেন হবে, m l t টু দি পাওয়ার -2। ওকে, m l t টু দি পাওয়ার -2, m l t টু দি পাওয়ার -2, আর r এর মাত্রা কি হয় l। ঠিক আছে, এবার শুধু কি গুণ করতে হবে, উপর নিচ করতে হবে, আর কিচ্ছু না, এখান থেকে তুই মাত্রা পেয়ে যাবি। দেখ তো মাত্রা পাস কিনা। it করলে কি হয়, একবার লিখবো i স্কয়ার t স্কয়ার, তাই তো, i স্কয়ার t স্কয়ার ডিভাইডেড বাই m এই l এর সাথে গুণ করে দে, m l স্কয়ার t টু দি পাওয়ার -2। ওকে, এখান থেকে আমি কি বের করতে পারি, এটাকে উপরে তুললে কি হবে, উপরে তুললে দেখ m ইনভার্স, তাই তো, m ইনভার্স গেল l টু দি পাওয়ার -2 i স্কয়ার, আর t টু দি পাওয়ার -2 উপরে গেলে +2 হয়ে যাবে, পাওয়ার -2 আছে, উপরে গেলে +2 হয়ে যাবে। এই +2 আর t স্কয়ার যদি যোগ করি মানে কি হয়, তাহলে আমি যদি t স্কয়ার ইনটু t স্কয়ার করি,
যদি এরকম গুণে থাকে পাওয়ার এই দুটো, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে, টি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা হচ্ছে সূত্র যে এপসাইলন ইকুয়ালস টু, সূত্র বলছি কেন, এটা হচ্ছে মাত্রা, যে এপসাইলন ইকুয়ালস টু এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4। মনে রাখবি এই যে এগুলো করলাম, এগুলো তুই নিজেই করতে পারবি যদি তোর সূত্রগুলো জানা থাকে। মনে রাখবি ফিজিক্স ভোলার জিনিস না, ফিজিক্স মুখস্থ করার জিনিস না। ফিজিক্স তোকে হিন্ট দিয়ে দেবে, তোকে শুধু সঠিক পথে ওই হিন্টগুলো নিয়ে সঠিক পথে যেতে হবে। দেখ আমার কিন্তু এখানটায় এর একটাও জিনিস মুখস্থ নেই, একটাও জিনিস মুখস্থ না, কিন্তু তাও আমার যেহেতু সূত্রগুলো জানা আছে, আমার যেহেতু সংজ্ঞাগুলো জানা আছে, তাই জন্য আমি এই সংজ্ঞা থেকে সূত্র বানাতে পারছি, সূত্র থেকে একক বানাতে পারছি, আবার একক থেকেও তুই আবার সূত্র বানাতে পারবি। কেন? তুই দেখ এখানটা দেখ, তুই এখানটা আইটি এমএলটি টু দি পাওয়ার -2 এল যদি থাকে, বা ওইটা বাদ দে, তুই দেখ এখানটা কুলম গুণ কুলম এন ইন্টু এম স্কোয়ার, নিউটন ইন্টু এম স্কোয়ার। কুলম কিসের কিসের একক? আধানের। তাহলে আমি এখানে লিখতে পারি এর জায়গায় আধান, এন এন মানে নিউটন, নিউটন কার একক? ফোর্সের। তাহলে আমি এখানে লিখতে পারি ফোর্স, কই গেল ফোর্স, আর মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার কার একক? মিটার মিটার স্কোয়ার হচ্ছে তোর দূরত্বের বা দৈর্ঘ্যের, তাহলে ওটা আর। ঠিক আছে, হলো। তাহলে আর লিখলাম, এন লিখলাম, কিউ1 কিউ2 লিখলাম। আর যদি বলিস যে হ্যাঁ স্যার এখানটা তো 1/4 আছে, এইটা কি করে বুঝবো? এটা বোঝার জন্য তো শুধু মনে রাখতে হবে এসআই পদ্ধতিতে হলে 1/4 হয়, আর যদি সিজিএস পদ্ধতিতে হয় তাহলে 1/কাপ হয়। দেখ তুই এখান থেকে সূত্র বানিয়ে দিতে পারবি, আর তুই এখান থেকেও সূত্র বানাতে পারবি। কেন? আইটি জানিস কার মাত্রীয় সংকেত, এমএলটি টু দি পাওয়ার -2 জানিস কার মাত্রীয় সংকেত, এল জানিস কার মাত্রীয় সংকেত, তো বানাতে পারবি। এল স্কোয়ার যদি হলে এল স্কোয়ার বানাতে পারবি কার মাত্রীয় সংকেত। ওকে, দাঁড়া, ও এখানটা একটা জিনিস ভুল হয়েছে, দেখাবি না, এখানটা এল স্কোয়ার হতো। ওকে, কারণ দেখ এফ ইন্টু আর স্কোয়ার আছে, তো আমি কেন এল লিখবো, স্কোয়ার আছে, তাহলে নিশ্চয়ই এল স্কোয়ার হতো। তাহলে এখানটা এম এল টু দি পাওয়ার মাইনাস কি হতো, এখানটায় কিউব হতো। ঠিক আছে, এখানটায় কিউব হতো, বুঝতে পারলি? এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4। ওকে, আশা করছি তোরা এগুলো বুঝতে পেরেছিস। তা দেখ, আমি তোদের একটা জিনিসই বলতে চাইছি, বারবার করে বলছি, ফিজিক্স পড়িস বা ফিজিক্যাল সায়েন্স, তোদের কোনো কিছু মুখস্থ করলে কিন্তু চলবে না। কারণ তুই মুখস্থ করলে তোর কিন্তু, তুই যদি মুখস্থ করিস ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স, তাহলে কিন্তু লাস্ট পর্যন্ত কিচ্ছু মনে থাকবে না, তোকে এরকমভাবেই বানিয়ে 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 করতে হবে। ফিজিক্যাল সায়েন্সেও বাচ্চারা বলে ওরা তাও মুখস্থ করে বেরিয়ে বের করে দিতে পারে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তোকে কিন্তু এগুলো বানিয়ে 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 করতে হবে। তোকে ইকুয়েশন ফর্ম করা শিখতে হবে, ইকুয়েশন ফর্ম করা না শিখলে তখন কিন্তু তুই ফিজিক্স নিয়ে এগোতে পারবি না। আর ইকুয়েশন ফর্ম করা শেখানোর জন্য ঠিক আছে, আমি আছি, আমি থাকবো, আমি বলে দেবো, সহজ সহজভাবে বলবো, সব করতে পারবি। ঠিক আছে, শুধু লক্ষ্য রাখবি যাতে তোরা একটুখানি নিজে এরকমভাবে ভেঙে ভেঙে করিস, তাহলে জিনিসটা ভুল কম হবে, আর তাড়াতাড়ি হবে, বুঝতে পারবি ভালোভাবে, মুখস্থ থাকবে। মুখস্থ মানে কি, তোর মনে থাকবে। ঠিক আছে, কারণ ফিজিক্স মুখস্থ করার জিনিস না, ফিজিক্স মুখস্থ করা বেশি দূর এগোনো যাবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই। দেখ সব কিছু বুঝতে পেরেছিস কি না, আর আমাকে জানাস কমেন্টে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করিস, সাবস্ক্রাইব করিস। চল টাটা।